ঢাকা ৯-এ বাদ পড়লেন তাসনিম জারা। দেশ জুড়ে আরো বেশ কজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা। খালেদা জিয়ার সমাধিতে আজও সমবেত বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ। শ্রদ্ধা নিবেদন, দোয়া মোনাজাত। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো ছাপা বাকি মাধ্যমিকের 10 কোটি বই। সিন্ডিকেট বাণিজ্যকে দোষেন সংশ্লিষ্টরা। যথাসময়ে কার্যাদেশ দিতে পারে নাই, মন্ত্রণালয় থেকে যেভাবে সিদ্ধান্ত দ্রুত আসা উচিত সেটা আসে নাই। দ্বিতীয়ত হলো ক্যাপাসিটির বাইরে অতিরিক্ত যারা কাজ নিয়েছে তারা দিতে ব্যর্থ। বাণিজ্য মেলার পর্দা উঠল। উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা। ক্রেতা দর্শনার্থীদের জন্য থাকছে ই-টিকিটিং ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা উত্তেজনা চরমে। কারাকাসে বেশ কটি বিস্ফোরণের শব্দ। বিদ্যুৎহীন প্রধান সামরিক ঘাঁটি। এবং মুস্তাফিজকে কলকাতা থেকে বাদ দিতে বলল ভারতের ক্রিকেট বোর্ড। ঢাকা দিল্লি উত্তেজনার আগুনে ঘি। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল করেছেন ঢাকা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা। তাকে সমর্থন জানিয়ে সই করা ভোটারদের তথ্য যাচাই বাছাইয়ে গড়মিল পাওয়ায় শনিবার এই ঘোষণার কথা জানানো হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা। এদিকে ঢাকা ১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধতা পেয়েছে ঢাকা ৬ থেকে বিএনপির ইশরাক হোসেন, জামায়াতের আব্দুল মান্নান এবং ঢাকা ৮ আসন থেকে এনসিপির নাসির উদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র। ঢাকা ১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ ও খেলাফত মজলিসের মামুনুল হকের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। আমি ঢাকা ৯ স্বতন্ত্র প্রার্থী হিসেবে যে মনোনয়ন আবেদনপত্র দিয়েছিলাম সেটা আপাতত গৃহীত হয়নি, কিন্তু আমরা আপিল করব। আপিল করার প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের জাতীয় নাগরিক পার্টির শাপলাকলি প্রতীকে নাসির উদ্দিন পাটোয়ারি ঢাকা ৮-এর জন্য যে মনোনয়ন দাখিল করেছিলেন তা অ্যাকসেপ্ট হয়েছে। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আমরা গণতান্ত্রিক পথে উত্তরণ করতে যাচ্ছি। আমার বাংলাদেশ পার্টি মনোনীত প্রার্থী ঢাকা ১০ থেকে আমাদের মনোনয়ন আজকে বৈধ ঘোষণা করা হয়েছে। আলহামদুলিল্লাহ। আমারটা গ্রহণ করেছে এবং অন্য ৯ জনটা গ্রহণ করেছে। স্বচ্ছভাবে হয়েছে আমার কাছে মনে হয়েছে, এবং কেন হয়নি, কি কারণে হয়নি যাদেরটা তার ব্যাখ্যাও করেছে, যার ফলে আমার কাছে বেশ ট্রান্সপারেন্ট মনে হয়েছে। আজকে যাচাই বাছাই ছিল ঢাকা ১১ আসনের, আর যাচাই বাছাই আনতে আমার নমিনেশন বৈধ হিসেবে ঘোষিত হয়েছে। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ৫ জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে। এদিকে বাতিল হয়েছে বেশ কজন হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র। শনিবার সকালে তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। এদিকে ঠাকুরগাঁও ১ আসনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধতা পেয়েছে। রাজশাহী ১ আসনের জামায়াত, বিএনপি এবং এবি পার্টির প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে ৩ জনের নমিনেশন। খুলনা ৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। অন্যদিকে পঞ্চগড়ে একসাথে দেশ গড়ার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমির ও এনসিপির প্রার্থী সার্জিস আলম। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর অনুচ্ছেদ ১৪-এর বিধান অনুসারে ৪১ বগুড়া ৬ বগুড়া সদর সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিলকারী জনাব তারেক রহমান এর মনোনয়নপত্রটি পরীক্ষা করলাম। পরীক্ষান্তে মনোনয়নপত্রটি গ্রহণ করলাম। মাননীয় জেলা প্রশাসক রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি মনোনয়নপত্রটি বৈধ হিসেবে গ্রহণ করেছেন। আমরা খুশি, অত্যন্ত খুশি, বগুড়াবাসী খুশি। দর্শক, মনোনয়নপত্র যাচাই বাছাই নিয়ে আরো জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে। সেখানে আছেন সহকর্মী অন্তরা বিশ্বাস। অন্তরা, আজ কারা নির্বাচনের মাঠে সবুজ সংকেত পেলেন আর কাদের মনোনয়নপত্র বাতিল হলো, সব মিলিয়ে জানাবেন।
ঢাকার যে 20টি আসন রয়েছে সেই 20টি আসনেরই আজকেই কিন্তু মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের যে কাজ সেটি শেষ করা হবে বলে আমরা জেনেছি এবং এরই মধ্যে বেশ কয়েকটি আসনের বৈধতার বিষয়ে আমরা জানতে পেরেছি। তার মধ্যে একটি হচ্ছে ঢাকা 15 আসন। এখানে রয়েছেন হেভিওয়েট প্রার্থী জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান তিনি আসলে প্রতিদ্বন্দ্বিতা করবেন মূলত বিএনপির সঙ্গে এবং বিএনপির যে প্রার্থী এখানে রয়েছেন তিনি হচ্ছেন শফিকুল ইসলাম খান মিল্টন এবং এই দুজনের মধ্যে আসলে ঢাকা 15 আসনে যে প্রতিদ্বন্দ্বিতা সেটি হবে, কারণ এই দুটি আসনের এই দুইজনের বৈধতাই আসলে দিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও ঢাকা 13 আসনে ববি হাজ্জাজকে মনোনীত করা হয়েছে। শুরুতে যেটি বলা হয়েছিল তার দ্বৈত নাগরিকত্বের কারণে যেটি আসলে বলা হচ্ছিল যে তিনি কাগজপত্র যদি সঠিকভাবে দেখাতে পারেন তাহলে আসলে তাকে মনোনয়ন দেওয়া হবে, তার বৈধতা আসলে ঘোষণা করা হবে। পরে থেকে বেলা 2টা পর্যন্ত সময় দেওয়া হলেও মোটামুটি 12টার দিকেই আসলে তিনি চলে আসেন, এরপর তাকে বৈধ বলে ঘোষণা করা হয়। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন মাওলানা মোহাম্মদ মামুনুল হক, তিনি খেলাফত মজলিসের হয়ে আসলে লড়বেন। তবে এটি আসলে জামায়াতের জোট, যে 12টি দল জামায়াতের ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়েছে, জামায়াত ইসলামীর সহ যে 12টি দল জোটবদ্ধ হয়েছে সেই দলের পক্ষ থেকে আসলে তিনি লড়ছেন। এছাড়াও আপনি জানেন যে এরই মধ্যে আমরা জানি যে ঢাকা 9 আসনের তাসনিম যারা তার যে মনোনয়ন সেটি আসলে বাতিল হয়েছে। তো তার দেখা গেছে দৈব চয়ন ভিত্তিতে যে 10 জনকে আসলে তুলে ধরা হয় যে তারা আসলে সেখানকার ভোটার কিনা এবং তাসনিম যারার পক্ষে তারা সাইন করেছেন কিনা। তো সেখানে দেখা গেছে 8 জনের সঠিক পাওয়া গেলেও 2 জনের সঠিক পাওয়া যায়নি, যে কারণে আসলে তার প্রার্থিতা বাতিল হয়েছে। তো তারা চাইলে এখন আপিল করতে পারবেন। আপিলের একটি সময়সীমা রয়েছে 9 ডিসেম্বর পর্যন্ত এবং তাদেরকে নির্বাচন কমিশনে সচিব বরাবর আবেদন করতে হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ খবর। এবার কর্মকর্তার অফিসে আরিফ। আমি এই মুহূর্তে ঢাকা বিভাগীয় কমিশনারের যে কার্যালয় রয়েছে সেখানে রয়েছে। আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে হচ্ছে 12টি আসনের মনোনয়ন বাছাই প্রক্রিয়া চলছে। এখন পর্যন্ত হচ্ছে বেশ কয়েকটি আসনের মনোনয়ন বাছাইয়ের যে ফলাফল সেটি আমরা জানতে পেরেছি। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি আসনের যে কয়েকটি আমরা জানতে পেরেছি সেগুলো একটু আপনাদের জানাতে চাই। সেটি হচ্ছে যে এখান থেকে মূলত তাসনিম যারা স্বতন্ত্র প্রার্থী তার মনোনয়নটি বাতিল করা হয়েছে। 2 জন ভোটারের তথ্য ভুল থাকায় হচ্ছে তার মনোনয়নটি বাতিল করা হয়েছে, এখন পর্যন্ত কিন্তু এটি বলা হয়েছে। একই সাথে হচ্ছে তিনি ঢাকা 9 থেকে হচ্ছে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া হচ্ছে বৈধ ঘোষণা করা হয়েছে ঢাকা 8 আসনের এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির মনোনয়নপত্র। একই সাথে হচ্ছে মির্জা আব্বাস তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একই সাথে হচ্ছে এখান থেকে মূলত যে প্রার্থীরা রয়েছে আর বিশেষ করে এখানে যে কয়েকটি আসনে হচ্ছে মনোনয়ন বাছাই করা হচ্ছে আসনগুলো একটু জানাতে চাই। সেটি হচ্ছে ঢাকা 4, ঢাকা 5, ঢাকা 6, 7, 8, 9, 10, 11, 12, 14, 16, 18 এই কয়েকটি আসনের হচ্ছে মনোনয়ন বাছাই প্রক্রিয়া চলছে আর এখনো এই প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখানকার যারা প্রার্থীরা আসছেন তারা বলছেন যে আগামীর যে নির্বাচন সেটি একটি অংশগ্রহণমূলক নির্বাচন হবে এবং হচ্ছে আবার কেউ আবার হতাশা প্রকাশ করছেন যে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। আবার তারা অভিযোগ করছেন যে তুচ্ছ কিছু কারণে হচ্ছে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, এমনটা কিন্তু তারা বলছেন। তবে তারা যাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে তারা প্রত্যাশা করছেন আগামী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ অংশগ্রহণমূলক হবে। এই ছিল ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে আমার কাছে সবশেষ। আমাদের আরেক সহকর্মী আছে শাহ আলী জয়, আপনি জানাবেন সেখানকার বাছাইয়ের সবশেষ প্রক্রিয়া। আমি বগুড়া বাবুরে। আচ্ছা ঠিক আছে। আপনাকে আপনি যেমনটা দেখিয়েছেন তেমনি ভাবে চট্টগ্রামেও আজকে দ্বিতীয় হ্যালো
একটু দেখানোর চেষ্টা করেছি চট্টগ্রামে যে এখানে মনোনয়ন যাচাই বাছাই হয়েছে সে যত যাচাই বাছাইয়ের কাজ কিন্তু শেষ হয়েছে একটু আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে রিটার্নিং কর্মকর্তার 2 কার্যালয়ে কিন্তু আমরা চট্টগ্রামের একটু দেখানোর চেষ্টা করছি। এখানে চট্টগ্রাম 5 আসন বলতে যে হাটহাজারী আসনে মীর হেলালের মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়েছে, তবে ব্যারিস্টার আনিসের মনোনয়ন কিন্তু আমরা দেখেছি এখানে বাতিল ঘোষণা করা হয়েছে। একই সাথে অন্যান্য যে ব্যারিস্টার শাকিলা তার মনোনয়ন কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। তো সব মিলে বলা যায় চট্টগ্রামে আজকে এখানে চট্টগ্রাম 4, 5 আর এদিকে জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা দেখেছি চট্টগ্রাম 6, 7 এবং 12 এর মধ্যে কিন্তু 10 থেকে 12 জনের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে এবং কি বাতিল করা হয়েছে। তবে তাদের আপিল করার একটা সুযোগ আছে বলে আমাদেরকে জানিয়েছেন। 5 তারিখ থেকে আপিল করার সুযোগ রয়েছে। যারা প্রার্থিতা অবৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, তারা কিন্তু এখানে তারা চাইলে তাদের প্রার্থিতা আবার বৈধতা করার জন্য তারা চ্যালেঞ্জ করতে পারে উচ্চ আদালতে। সেই কথা কিন্তু তারা রিটার্নিং কর্মকর্তা যারা আছে তারা জানিয়েছেন। তবে এখানে একটা হট্টগোল লেগেছিল। আমরা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে দুপুর 12টার দিকে ব্যারিস্টার আনিসের জাফার প্রার্থী ব্যারিস্টার যে আনিসুর রহমান মাহমুদের প্রার্থিতা বাতিলের জন্য কিন্তু এখানে ছাত্র জনতা তারা বিক্ষোভ শুরু করেছিল। বিক্ষোভ করে আমরা দেখেছি এখানে তাদের বিক্ষোভ তার প্রার্থিতা বাতিলের জন্য। তবে পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এরপর কিন্তু তারা এই জায়গা থেকে তারা সরেছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন বগুড়া বাবুর কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। বগুড়ায় আজকে 2টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে এবং সকালে বগুড়া সদর আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এর পাশাপাশি বগুড়ার 7 আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুজনিত কারণে তার মনোনয়নপত্র সংক্রান্ত কার্যক্রম সমাপ্ত ঘোষণা করে সেখানে বিএনপির বিকল্প প্রার্থী মোর্শেদ মিল্টনকে তারা বৈধ ঘোষণা করেছে। এছাড়া সদর আসনে জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল, গাবতলী আসনে জামাতের প্রার্থী গোলাম রব্বানী সহ 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন এবং 4 জন প্রার্থী, বাসদ প্রার্থী, মুসলিম লীগ প্রার্থী এবং ইসলামী আন্দোলন প্রার্থীর মনোনয়নপত্র এবং একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেছেন। এর আগে গতকাল বগুড়া 2 আসনে নাগরিক ঐক্যের প্রার্থী মাহমুদুর রহমান মান্না এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শরীফুল ইসলাম জিনার মনোনয়নপত্র বাতিল হয়েছে। সব মিলিয়ে আজ দুপুর পর্যন্ত 5টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই হয়েছে। এখানে 11 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ইতিমধ্যেই এবং কিছুক্ষণ পর বগুড়া 4 এবং বগুড়া 5 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যেই বগুড়ায় এই মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের জন্য জামাতের প্রার্থী, বিএনপির প্রার্থী, জাতীয় পার্টির প্রার্থীরা তারা কিন্তু জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই সেই মনোনয়নপত্র যাচাই বাছাই হবে এবং বিএনপির প্রার্থী তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ হয়। নেতাকর্মীরা কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করেছে। এছাড়া জামাত সহ অন্যান্য দলের প্রার্থীদেরও মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ ঘোষণা করেছেন। সব মিলে আজকে 10 জন প্রার্থীর মধ্যে 9 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করেছেন। এর মধ্যে 5 জনের বৈধ এবং 4 জনেরটা বাতিল হয়েছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। একই খবর জানতে যাব বরিশালের সহকর্মী সাইফুর রহমান মেরনের কাছে। স্ট্যান্ড বাই তো আছি। মনোনয়নপত্র যাচাই বাছাই শুরু হয়েছিল গতকালকে, আজকেও কিন্তু দ্বিতীয় দিনে বরিশালের যে 6টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ আজকে শেষ হয়েছে দ্বিতীয় দিনে। এবং আমরা একটু জানিয়ে রাখি আজকে দ্বিতীয় দিনে 25টি মনোনয়নপত্র যাচাই বাছাই করেছে। তার মধ্যে 4টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 8টি মনোনয়নপত্র স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। যদি আমরা একটু জানিয়ে রাখি যে বরিশালের এই পর্যন্ত অর্থাৎ 6টি মনোনয়নপত্র কিন্তু বাতিল করা হয়েছে এবং 10 জনের মনোনয়নপত্র স্থগিত করেছে রিটার্নিং কর্মকর্তা। বরিশালের 6টি সংসদীয় আসনের মধ্যে আজকে 1, 2, 3 এই 3টি সংসদীয় আসনের 25টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের যে মনোনয়নপত্র যাচাই হয়েছে তার মধ্যে বাবুগঞ্জ 3
বাবুগঞ্জ মুলাদি 3 আসনের 9 জনের প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির 2টি এবং স্বতন্ত্র 1টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া এই আসনে 2টি মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। এছাড়া বরিশাল 2 আসনে জাসদ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদি সব মিলিয়ে বরিশালের যে 6টি সংসদীয় আসন সেখানে আমরা দেখেছি যে নানান অসঙ্গতির কারণে 10টি মনোনয়নপত্র কিন্তু স্থগিত রাখা হয়েছে। এগুলো নিয়ে হয়তো পরবর্তীতে সিদ্ধান্ত জানানো হবে এবং 6 জন প্রার্থীর মনোনয়নপত্র কিন্তু বাতিল করা হয়েছে। যদিও এরপরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা হলেও এর পরবর্তীতে তারা আপিল করার সুযোগ পাবেন, তারপরে জানা যাবে চূড়ান্ত কারা প্রার্থী হয়েছেন। 48টি বৈধ 48টি মনোনয়নপত্রই মূলত যাচাই বাছাই হয়েছিল। এই ছিল বরিশাল থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের শেষ দিনে, বরিশালের শেষ দিনে সবশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। জি, ধন্যবাদ আপনাকে। আরএফএল পাম্পে ব্যবহৃত হয়েছে 100% কপার তারের কয়েল ও মসৃণ ব্রাস ইমপেলার, যা নিশ্চিত করে সর্বোচ্চ পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প, অন করলেই পানির তুফান। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চলছে বিএনপির 7 দিনের শোক। শনিবার সকাল থেকে ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যাবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যে আদর্শ, যে নৈতিকতা, যে অঙ্গীকার জনগণের কাছে দিয়েছিলেন, তার যে রেখে যাওয়া আদর্শ, সেই আদর্শ এত উঁচু মাত্রার নৈতিক বৈশিষ্ট্য ধারণ করে। আমরা সেই পথ ধরে, তার দেখানো পথ ধরেই আমরা এগিয়ে যাব। দর্শক, এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ রাজু, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রাজু, খালেদা জিয়ার সমাধিস্থলে যারা আসছেন কি বলছেন তারা? আপনারা জানেন যে আমি আছি সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সমাধির যে জায়গাটি, সেই জায়গাটিতে আছি। আপনারা বারবারই জানাচ্ছিলাম যে সকাল থেকে আসলে এখানে বিভিন্ন অঞ্চলের নেতা কর্মীরা ভিড় করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিশাল জনসমুদ্র, এই জনসমুদ্রটি আসলে বেগম জিয়াকে শ্রদ্ধা জানাতেই এখানে সমবেত হয়েছে। সকালে যখন আসি তখন আসলে শীতের কনকনে ঠান্ডা এবং ঘন কুয়াশা ভেদ করেও মানুষের যেই পদচারণ আমরা দেখেছি, সেটি শুধুমাত্র বেগম জিয়াকে ভালোবাসার উদ্দেশ্যেই, ভালোবেসে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যেই তারা আসলে এখানে সমবেত হয়েছিলেন। আজকে সারাদিন ব্যাপী এখানে নেতাকর্মীরা আসবেন এবং তারা বেগম জিয়ার যে সমাধি, সেই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে থাকবেন। আপনারা জানেন যে বিএনপি যে 7 দিনের শোক দিবসের ঘোষণা ছিল, সেই 7 দিনের আজকে 4র্থ দিন চলছে। 4র্থ দিনে আসলে জিয়া উদ্যানের এই সমাধিস্থলটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সে কারণে আসলে এখানে আজকে সর্বস্তরের জনগণ এখানে শ্রদ্ধা নিবেদন করতে আসছেন। আমরা সকাল থেকে দেখেছি এখানে শুধু রাজনৈতিক সংগঠন নয়, বিভিন্ন সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে এই সমাধিস্থলে এসেছেন। তারা শুধুমাত্র বেগম জিয়ার সমাধিস্থল, বেগম জিয়ার কবরটা স্বচক্ষে নিজের চোখে দেখার উদ্দেশ্যেই তারা আসলে এই সমাধিস্থলে বা জিয়া উদ্যানে এখানে সমবেত হয়েছেন। আরও একটি বিষয় জানিয়ে রাখি, সকাল থেকেই কিন্তু এখানে লাগাতার কোরআন খতম চলছে। বিভিন্ন পেশাজীবীরা, বিভিন্ন হুজুররা এখানে এসেছেন, তারা সমাধিস্থলে আসলে কোরআন তেলাওয়াত চালিয়ে যাচ্ছেন। যার কারণে এখানে বলতেই পারি যে এখানে আসলে একটি অন্য ধরনের, অন্য রকম আবহাওয়া তৈরি হয়েছে। সব কিছু মিলে আমার কাছে আসলে এখন পর্যন্ত এখানেই সর্বশেষ খবর ছিল এতটুকুই। রাজু, আপনাকে ধন্যবাদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব ABM আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক সালেহ শিবলিকে প্রেসের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নিউজ 24 সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত। এবার জেডি সারেব নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। বাংলাদেশ এখন নির্বাচনের পথে, আর ভোটের পর পরিস্থিতি শান্ত হলে এই অঞ্চলে সুসম্পর্ক আরও বাড়বে। ঢাকা সফর শেষে ভারতে ফিরে এমন আশাবাদ প্রকাশ করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। চেন্নাইয়ে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের উন্নতিতে প্রতিবেশীদেরও লাভ হয়। সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে এই বার্তাই দিয়ে গেছেন। পাশাপাশি নাম উল্লেখ না করে পাকিস্তানকে হুঁশিয়ারি করে জয়শঙ্কর বলেন, খারাপ প্রতিবেশী সন্ত্রাসবাদ চালালে ভারতও আত্মরক্ষায় কঠোর হবে। এই মুহূর্তে নির্বাচনের দিকে এগিয়ে চলেছে বাংলাদেশ। তাদের শুভেচ্ছা জানিয়েছি আমরা। আশা করি নির্বাচনের পর পরিস্থিতি থিতু হলে এই অঞ্চলে সুপ্রতিবেশী সুলভ চেতনা বৃদ্ধি পাবে। কিন্তু আপনার খারাপ প্রতিবেশীও থাকতে পারে, দুর্ভাগ্যবশত আমাদের আছে। আপনারা জানেন, কেউ আমাদের বলতে পারে না আমাদের কি করা উচিত বা উচিত নয়। নিজেদের রক্ষা করার জন্য যা কিছু করা দরকার আমরা তাই করব। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত। এবার মধ্যমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আয়োজনের উদ্বোধন করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। শনিবার সকালে পূর্বাঞ্চলের বাংলাদেশে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি। এবারের আয়োজনে অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির স্টল বা প্যাভিলিয়ন স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় টিকিটিং এর পাশাপাশি অন স্পট টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। যাতায়াতের সুবিধার্থে রয়েছে বিআরটিসির বাস। এবারের মেলায় দেশি বিদেশি স্টল রয়েছে 327টি। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে নতুন বাজার সম্পর্কে ধারণা লাভ, আন্তর্জাতিক মান ও প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং পণ্য উন্নয়নের সুযোগ পাবেন। আমি আশা করি উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ বাণিজ্য মেলাকে সফল করে তুলবে এবং দেশের রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অন্তত 7টি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শনিবার ভোরে বিস্ফোরণের পরপরই ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। একই সঙ্গে কারাকাসের দক্ষিণাঞ্চলের একটি বিশাল সামরিক ঘাঁটির আশপাশের এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ভূমির খুব কাছ দিয়ে উড়োজাহাজের আনাগোনার খবরও জানিয়েছে গণমাধ্যম। এসব ঘটনাকে মার্কিন আগ্রাসন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে কারাকাস।
Mira eso. Mira eso. এবারে খেলার খবর। ঢাকা দিল্লি উত্তেজনা এবার ক্রীড়াঙ্গনে। মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। ভারতের বার্তা সংস্থা ANI-কে এই তথ্য জানিয়েছেন BCCI এর সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি জানান, বাংলাদেশের সাম্প্রতিক টানাপোড়েনের কারণে এই নির্দেশ দেওয়া হয়েছে। ফলে IPL ফ্র্যাঞ্চাইজি কলকাতা মুস্তাফিজকে আর দলে রাখতে পারছে না। KKR যদি বিকল্প খেলোয়াড় নিতে চায়, সেক্ষেত্রেও প্রয়োজনীয় অনুমতি দেবে BCCI। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।